বিশেষ অতিথি এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেত্রী এবং কর্মীবৃন্দ, সেই সাথে এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বদেশী ইউনিয়নের পথসভায় আজকে আয়োজিত হয়েছি শুধুমাত্র 12 তারিখের একটি নির্বাচনকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে সৃষ্টি যার, বিচার তার। আজকে এই দলের সৃষ্টিকর্তা ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি লাখো কোটি জাতীয়তাবাদী মানুষের মনে স্বপ্নের বীজ বুনেছিলেন, আর সেই বীজকে মহিনী পরিণত করেছিলেন আমাদের গণতন্ত্রের আপসী নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। আর আজ সেই স্বপ্নকে সাকারে রূপ দিতে আমাদের জননেতা জনাব তারেক রহমান এই দলের হাল ধরেছেন। আজকে আমাদের জননেতা জনাব তারেক আজকে এই 12 নং স্বদেশী ইউনিয়নের অংশে এবং আমাদের 11 নং আমতলী ইউনিয়নের এই অংশের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে অত্র এলাকার সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। এখানে নেতৃবৃন্দরা আছেন, অনেক কথা বলবেন, আমি দু একটি কথা বলে আমি শেষ করতে চাই। আপনারা জানেন আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা সারা বাংলাদেশে যে হাওয়া বইছে এবং আন্তর্জাতিক জরিপ প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাচ্ছে ইনশাল্লাহ। সেই আলোকে আমাদের হালুয়াঘাট বড়ুয়ার যে প্রার্থী, সেই প্রার্থী আমাদের জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, সেই ক্ষমতায় প্রধানমন্ত্রী আমাদের হবেন তারেক রহমান। সেই তারেক রহমানের একজন বিশ্বস্ত এবং আশ্বস্ত এবং খুব কাছের মানুষ আমাদের এই প্রার্থী। কাজেই আমরা এই প্রার্থীকে যদি ভোট না দিয়ে, আমরা স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন, যিনি টাকা দিয়ে মানুষ কিনতে চাচ্ছেন, যিনি টাকা দিয়ে মানুষের চরিত্র হনন করতে চাচ্ছেন, তাকে যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি, তাহলে আমাদের হালুয়াঘাটের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আমি আর দু একটি কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই। আপনারা জানেন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, উনি বিভিন্ন সময়ে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখে, বিভিন্ন জনসেবা দেখে, বিভিন্ন সেবা দেখে আপনাদেরকে প্রভাবিত করছেন। তার মধ্যে উনি প্রথমেই দেখাচ্ছেন উনি চক্ষু শিবির করে আপনাদেরকে চক্ষু সেবা দিয়েছেন, চক্ষু অপারেশন করেছেন। উনি যে মানব সেবাটা আপনাদের করেছেন, এটা বিষয়ে আপনাদের জানা উচিত। উনি ওনার নিজের নামে নয়, উনি জাতীয়তাবাদী দলের নামে নয়, উনি ওনার ফাউন্ডেশনের নামে যে চক্ষু শিবির করেছেন, এটা আন্তর্জাতিক একটা দাতা সংস্থার মাধ্যমে উনি বুঝিয়েছেন আমার হালুয়াঘাটের মানুষ গরিব, আমার হালুয়াঘাটের মানুষ অসহায়, তাকে চক্ষু সেবার দরকার। সেই হিসাবে আমাদের মাথা পিছু বহির্বিশ্ব থেকে 40,000 টাকা করে অনুদান দিয়েছেন। আর সেই 40,000 টাকার মধ্যে আপনাদের 5,000 টাকার ভিতরে চক্ষু সেবা করে বাকি 35,000 টাকা উনি ব্যবসা করেছেন। উনি চক্ষু সেবা করে নাই, উনি আমাদেরকে দিয়ে ব্যবসা করেছেন। উনি আপনাদের ঈদের সামনে সময় চিনি বিভিন্ন গেঞ্জি দিয়েছেন। উনি প্রকাশ করেন 100 কোটি টাকা ব্যয় করবেন। উনি যদি 100 কোটি টাকার মানুষ হয়ে থাকেন, ব্যয় করে আয়ের মানুষ হয়ে থাকেন, তাহলে ওনার জাকাত তো আমাদের এলাকায় কোনো গরিব লোককে কোনোদিন দেয় নাই। সেই জাকাতের টাকা দিয়ে আমরা যারা জাকাত খাই না, আমাদের যারা জাকাতের উপযুক্ত, সে বিগত 14 সালে আমাদের এই জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে এবং জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে মানুষের পাশে থেকে আমাদের দলের সাথে বেইমানি করেছে, চিকিৎসার নামে আমাদের জনগণের সাথে বেইমানি করেছে। সেই বেইমান হতে সাবধান। এবং আমরা যদি এই সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাচ্ছে, সেই হিসেবে যদি আমাদের প্রার্থী সৈয়দ ইমরান সালেম প্রিন্সকে জয়যুক্ত না করি, তাহলে আমাদের হালুয়াঘাটের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব। কাজেই ভাইয়েরা, আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করবেন। এই আশা রেখেই, এই প্রার্থনা করেই সর্বশেষ ধানের শীষের পক্ষে একটি ভোট ভিক্ষা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন
আমাদের এই অত্র ইউনিয়নের স্বদেশী ইউনিয়নের এই গাজীপুর কাম সচ্চাপুর এই পথসভা সম্মানিত আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেব, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার রুকুনুজ্জামান, তিনি আমাদের নেতার ভাই। এখানে উপস্থিত আছেন হাবিবুর রহমান, ডাক্তার হাবিবুর রহমান। এখানে উপস্থিত আছেন রুকুনুজ্জামান রুকুন, সরকার সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য 11 নং আমতলী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক। উপস্থিত আছেন আমাদের আলিয়াসগর সাহেব, আপনারা জানেন মরহুম আলিয়াসগর সাহেবের সুযোগ্য পুত্র ব্যারিস্টার আলম খালিদ ইকবাল, আপনারা তার কথা শুনেছেন। উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের ভাই বন্ধুরা, আমাদের সাংবাদিক ভাইরা আমার। আজকে যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি, এখানে 8 থেকে 8 মাস আগে আমাদের নেতা জনাব ইমরান সালেহ প্রিন্স সাহেব এই মসজিদে এসেছিলেন। আমাদের পাশে এই মসজিদে তিনি এসেছিলেন। এই মসজিদে এসে আমাদের এলাকার খোঁজ খবর তিনি নিয়েছিলেন, ঠিক কিনা ভাইরা আমার? যারা উপস্থিত ছিলেন, ঠিক কিনা খোঁজ খবর নিয়েছিলেন? আমাদের রাস্তাঘাট আমাদের কি অবস্থান নিয়েছিলেন? আমি স্বাধীনতার পূর্ব পর্যন্ত আমি জলিল এমপি সাহেবের নির্বাচনও দেখেছি। এরপর স্বাধীনতার পর অনেক এমপি মহোদয় এমপি হয়েছেন, কিন্তু আমাদের নেতা জনাব ইমরান সালেহ প্রিন্স সাহেব এর মতো কোন এমপি কে আজ পর্যন্ত পাইনি। এই স্বদেশ ইউনিয়নের যে আমাদের রাস্তাঘাটের কি অবস্থান, এটি জানার জন্য আজ পর্যন্ত কোন এমপি পাই না। দেখেছেন আপনারা? তাহলে আমরা আজকে এই রাস্তার যে অবদার বাঁধ, পানি উন্নয়নের যে অবদার বাঁধ, এই বাঁধটি 49 বছর আগে আমাদের মরহুম টিএস খান সাহেব এই বাঁধ দিয়েছিলেন। সেই বাসিমুল বাজার হইতে ফুটকার পর্যন্ত আজকে 49 বছর পর এই রাস্তার কোন কার্যক্রম নাই বাইরে আমার। এই গাজীপুরবাসী তো এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলাফেরা করেন, ঠিক কিনা বাইরে আমার? আজকে আমাদের এই রাস্তার খবর আমাদের নেতা তিনি কিন্তু এই রাস্তার খবর নিয়েছিলেন, এবং আমি বলেছিলাম যে দক্ষিণ কলা চৌরাস্তা হইতে স্বদেশী ইউনিয়ন পরিষদ হয়ে বাসিমুল বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন, এই কথাটির সঙ্গে সঙ্গে ওনার ডায়েরির মধ্যে লেখা ছিল, ঠিক কিনা ভাইরা? আপনি বুঝেছিলেন আমাদের প্রতি দরদ ছিল বিধায় এই ডায়েরিতে লেখা ছিল। এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পত্রিকার পানি সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তিনি ফোন করে বলেছিলেন যে আজকে এই রাস্তার অবস্থান কি। ভাইরা আমার, ও আচ্ছা, একজন রুগী অ্যাক্সিডেন্ট করছে, তো আপনার জায়গা দিলে 7 দিন। তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বিশ্বাস করেন? তাহলে তারেক রহমান সাহেব তাকে নমিনেশন দিয়েছেন, তাকে বাদ দিয়ে অন্য কারো চিন্তা করা কি চলবে? আমি আরেকটি উদাহরণ দিই, আমার বক্তৃতা শেষ করতে চাই। ভাইরা আমার, 96 কিন্তু আফজাল ইসলাম সাহেব এমপি হয়েছিলেন। সেই 96 আপনার 96 আমাদের আফজাল ইসলাম সাহেব এমপি হয়েছিলেন। আমি একটা উদাহরণ দেব, আপনারা ওই দিন শান্তির মনে আরেকটি উদাহরণ দিয়েছিলাম। যারা দলের বাইরে এমপি হন তাদের অবস্থান নাকি আমি একটু ব্যাখ্যা দিই, আমার বক্তব্য শেষ করবো। ভাইরা আমার, তিনি একটি মিটিংকে কেন্দ্র করে তিনি
সরকার দলীয় যারা আছেন একই জায়গায় মিটিং করবেন, আবার আফজাল সাহেবকে বিরোধী দলের এমপি এই জায়গায় মিটিং করবেন। আমি এবং হেলু চেয়ারম্যান সাহেব বলেছিলাম যে এখানে মিটিং করা যাবে না, তারা মিটিং করতে দিবে না। তিনি এই কথাটি মানেন নাই। পরবর্তী পর্যায়ে তাকে একটি তখনকার সময়ে চেয়ারম্যানরা পর্যায়ক্রমে উপজেলা পরিষদের সভাপতিত্ব করতেন। তখনও আমি উপজেলা পরিষদের সভাপতির দায়িত্বে ছিলাম। তখন এমপি মহোদয় একটি কথা বলেছিলেন যে আমি যদিও বিরোধী দল করি, কিন্তু আমি বঙ্গবন্ধুর এমন কিছু আদর্শ আছে, সে আদর্শকে আমি পছন্দ করি। কিন্তু কিছু কিছু লোক আছে নেতৃত্বে এসছে ভুল বোঝান করার জন্য। এই কথা বলার পরেই আমাদের বিরোধী দলের এমপি আফজাল ইসলাম সাহেবকে মায়াদুলায় এসছিল। আমি তখন বলছি, আফজাল ইসলাম বলছিল আমাকে গুলি করার জন্য, এখানে প্রশাসনের সব লোকজন ছিল, কিন্তু আমি বলছিলাম আর একটা কায়গা বলে উপায় নাই, কিন্তু মাথা খুলে হয়ে ফেললো, স্তব্ধ হয়ে গেছিল। তার পরবর্তীতে আফজাল ভাই বলছিল স্লিপ অফ টাইম, আমাকে মাফ করে দেন। আজকে যদি বিরোধী দলের এমপি তিনি না হইতেন, এই কাজটি কি করতে পারতেন না আমার? তাহলে আজকে যদি বিরোধী দলের এমপি হয় কিছু করতে পারবে? এই চিন্তা করতে পারবে? এই রাস্তায় করে চিন্তা করতে পারবে? আজকে যদি সরকার আমাদের বিএনপির হয়, বিএনপির বাইরে কোনো চিন্তা করলে কাজ হবে? ভাই আমি আমার বক্তব্য শেষ করতে চাই না। ওনাকে আপনারা জানেন, এমনি ফলে প্রিন্স সাহেবকে আপনারা জানেন 95 কোটি টাকার কাজ হয়েছে। কেউ বলতে পারবেন যে হাতে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে টাকার বিনিময়ে কোনো কাজ করেছেন? আমাদের বাবুর বাজার ব্রিজ করেন নাই, 1 কোটি টাকার ব্রিজ করেছেন কিনা? আপনাদের ঢালের থেকে রাস্তা করেছেন, টাকা নিয়েছেন আপনাদের কারোর কাছে? এমন কোন প্রমাণ আছে? ভাইরা, আমরা যদি নেতা চিনে জানে শুনে এলাকার উন্নয়ন হবে, দল তাকে দিয়েছে, তাকে যদি এমপি নির্বাচিত করতে না পারি আমরা লজ্জিত হব, দল লজ্জিত হবে, দলের সাথে বেমানি করা হবে। দলের সাথে বেমানি করবেন? আপনারা আসেন না বৃন্দের সাথে? আমরা বিষয়ে বাড়ি দেখতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের সাথে রাজপথে যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন, আমাদের দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকুনুজ্জামান সরকার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোয়ারঘাট উপজেলায় স্বদেশী ইউনিয়নের এই চরপাড়ায় ওয়ার্ডে গাজীপুর ষষ্ঠপুর ওয়ার্ডে আজকে এই পথসভায় উপস্থিত আপনাদের প্রিয় নেতা, এই এলাকার কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, উপস্থিত সকল নেতৃবৃন্দ। মাগরিবের নামাজ পড়ে যাবে, আসলে বক্তব্য রাখার সুযোগ নেই। দুটি কথা বলে শেষ করবো। আগামী 12 তারিখ যে আমরা ভোট দিব, 17 বছর পরে এই ভোটের অধিকারটি আদায় করতে যে আমাদের বহু সাথী সহযোদ্ধা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, মৃত্যুবরণ করেছে। সবচেয়ে বড় যিনি ত্যাগ স্বীকার করেছেন আমাদের মা বেগম খালেদা জিয়া। উনি 6.5 বছর কারাগারে কাটিয়েছেন, 3.5 বছর একটি বাজেয়াপ্ত কারাগারে উনি একাকী জীবন কাটিয়েছেন। তার ওই ভোটের অধিকারের জন্য উনি কারোর সঙ্গে আপোষ করেন নাই। কাজে যে মহিষী নারী আমাদের মা বেগম খালেদা জিয়া নিজের জীবন দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ বেগম খালেদা জিয়ার প্রিয় মার্কা ধানের শীষ মার্কার সঙ্গে বেইমানি করতে পারে না। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, সৈয়দ ইমরান সালে প্রিন্স সাহেব এই 17 বছরে মামলা খেয়েছেন, জেল কেটেছেন, বিএনপি করেছেন। আপনারা যে আলাপ করেছেন এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছি। আরো যারা প্রার্থী আছেন আপনারা কিন্তু সমাজ সেবার নাম বলেছেন। একটা রাজনৈতিক দল 17 বছর বিরোধী দল ছিল, সেই দলের নেতাকে আরো যিনি প্রার্থী আছেন বিএনপি বলেন, তাদেরকে একদিন জিজ্ঞেস করতে হবে যে বিএনপি করে একটি মামলা খেয়েছেন কিনা, একদিন জেল কেটেছেন কিনা, বিএনপি করার অপরাধে আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা। আজকে আপনাদের বিচার করতে হবে। আমাকে যদি আপনি রেডিমেড বক্স থেকে নামান,
আমার সবকিছু সুন্দর লাগবে। আর আমি যদি পথে প্রান্তরে ঘুরে বেড়াই, আমার দু একটা দোষ আপনারা খুঁজে পাবেন। বাড়ির নতুন বউয়ের দোষ কেউ ধরে না। যে বউয়ের বয়স 3 বছর হয়ে যায়, ওই বউয়ের বয়স দোষ কোনো না কোনো ভাবে পাড়া প্রতিবেশী ধরে। যাবেন ঢাকায়, ভুলে যদি জামালপুরের ট্রেনে উঠে পারেন তো ঢাকা যেতে পারবেন না। ট্রেনে উঠার আগে দেখতে হবে ট্রেনটি কি ঢাকা যাবে কিনা। ট্রেন যদি ঢাকা যায়, টিকাটা কাটছেন ঢাকার, উঠছেন জামালপুরের গাড়ি। আর আমার বিএনপির কোন নেতা কর্মী আমি মনে করি আগামী 12 তারিখের নির্বাচনে বিএনপি করেন বা বিএনপি কে সমর্থন করেন এমন কেউ যদি ধানের শীষের বাইরে যায়, তার আমাদের মা বেগম খালেদা জিয়ার রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আমাদের এই দলের হাজার হাজার গুম খুন শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে। আগে তাদের হাত নাই, পা নাই, চোখ নাই, যারা চোখে দেখতে পারে না, এই দলের অধিকার আদায় প্রতিষ্ঠা করার জন্য তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। হালুয়াঘাটবাসী, আপনারা এই ময়মনসিংহের শেষ বর্ডারে আমি বিশ্বাস করি আপনারা হয়তো এত উন্নত না, কিন্তু আপনারা ইমানদার, চরিত্রবান। আপনারা ক্ষণিকের কোন লাভের কাছে, ক্ষণিকের কোন মোহের কাছে আগামী 5 বছরের উন্নয়ন, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিতে পারেন না। আরেকটি কথা বলে যাই, অনেক বিএনপি নেতারা বলেন আমাদেরকে বিএনপি জন্ম দিয়েছে। এই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স তার পিতা মাতা জন্ম দিয়েছে, এটা তো সত্য, কিন্তু সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বানিয়েছে বিএনপি। আমাদের রক্তের মধ্যে বিএনপি। যারা বিএনপির নাম বেছেন, খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করেন, তারেক রহমানের সঙ্গে বেইমানি করেন, আবার বিএনপির কথা বলেন। বিএনপির নামটা বাদ দিয়ে, নাম বাদ দিয়ে মাঠে এসে দেখেন আপনার কোনো দাম নাই, আপনাকে কেউ চিনবে না। বিএনপি করে এই পর্যন্ত চিনেছেন। বিএনপি এই এলাকায় যারা করেছে, আলিয়াস গোলমায়ের ছেলে বক্তব্য দিয়েছে, প্রিন্স নয় আগেও মনোনয়ন পায় নাই, অনেক বড় নেতা হয়েও বিদ্রোহ করে নাই। আমরা জেলা বিএনপি সেক্রেটারি শহরে প্রার্থী ছিলাম, আমাদেরকে মনোনয়ন দেয় নাই। যেদিন থেকে দেয় নাই, তার পরের দিন থেকেই যাকে দিয়েছে তার পক্ষে ধানের শীষের নির্বাচন করেছি। রক্তের সঙ্গে বেইমানি করি নাই, আমরা রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। যারা মুনাফিকি করেছেন মনে রাখবেন, একদিন হয়তো আপনি আজকে লাভবান হয়েছেন, আপনি কোনোভাবে একদিন আপনার সন্তান, আপনার পরিবার, আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি একটা মুনাফিক, যে বিএনপি তোমাকে নেতা বানিয়েছে, তুমি এই দলের সঙ্গে বেইমানি করতে হবে, তুমি আমাদের পরিবারের সঙ্গেও বেইমানি করতে পারো। আজকের পরে সাবধান হয়ে যান। মুনাফিকরা হাসিনার মতো পালিয়ে যায়, আর ইমানদাররা খালেদা জিয়ার মতো জানাজায় পড়ে। আপনারা চিন্তা করেন মুনাফিকের মতো পালিয়ে যাবেন না খালেদা জিয়ার মতো ইমানদারের মৃত্যুবরণ করবেন। এই কথা বক্তব্য রেখে ইনশাল্লাহ পীর সাহেব আগামী দিনে হালুয়াঘাট ডুবারায় নিশ্চয়ই তারেক রহমান তাকে যে মর্যাদা দেয়, যে সম্মান দেয়, আপনারা সেই মর্যাদা সম্মান দিয়ে তাকে হালুয়াঘাট ডুবারায় উন্নয়ন করার সুযোগ করে দিবেন। হালুয়াঘাট ডুবারাবাসী কোনো কিছুর বিনিময়ে তাদের ইমান বিক্রি করবে না, তাদের চরিত্র বিক্রি করবে না। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সবার কাছে আবারও প্রিন্স ভাইয়ের পক্ষে তারেক রহমানের ধানের শীষে পড়ছে, খালেদা জিয়ার ধানের শীষে পড়ছে, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলা ধন্যবাদ। ধন্যবাদ রুকুনুজ্জামান সরকার ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, হালুয়াঘাট ডুবাউড়া মাটি ও মানুষের জনপ্রিয় নেতা, আমাদের নেতা আলহাজ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই স্বদেশী ইউনিয়নের সরচাপুর এবং গাজীপুরের পথসভার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মুরব্বিয়ানগণ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা ভালো আছেন? অনেক পিছনে বসছেন মুরব্বীরা, ভালো আছে সবাই? ধন্যবাদ।
বন্ধুগণ, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আমাদের দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই লড়াইয়ে আপসীন নেতৃত্ব দিয়েছেন, যে কারণে তাকে বিনা কারণে মিথ্যা অভিযোগে তাকে 25 মাস জেল খাটতে হয়েছে। তার জামিনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তার চিকিৎসার সুযোগ কেড়ে নেওয়া হয়েছিল, যে জন্য তিনি আজকে মৃত্যুর মুখে ধাবিত হয়েছেন। তার খুব স্বপ্ন ছিল, একটা আশা ছিল, তিনি একটি নিরপেক্ষ নির্বাচন দেখে যাবেন। তিনি কিছুদিন আগেও খুব বলেছেন যে আমি নির্বাচন করব, আমি নির্বাচনের প্রচারণায় যাব, কিন্তু আল্লাহ তার কপালে সেটা রাখেন নাই। আল্লাহর মেহমান হয়ে গত 30শে ডিসেম্বর তিনি চলে গেছেন, কিন্তু তার সেই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোককে বুকে চাপা দিয়ে আমরা আজকে নির্বাচনের মাঠে রয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন আমি ধানের শীষের প্রার্থী। হালুয়াঘাট এবং ধোবাউড়া আসন থেকে বিএনপি আমাকে এই ধানের শীষের মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক, ধানের শীষ সমৃদ্ধির প্রতীক, ধানের শীষ বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ উদীয়মান বাঘের প্রতীক। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি এই ধানের শীষ প্রতীক নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন। শেখ মুজিবুর আমলে যে দেশ তলাবিহীন ঝুড়ির আখ্যা পেয়েছিল, সেই তলাবিহীন ঝুড়ির তলা লাগিয়েছিলেন জিয়াউর রহমান। সেই সময় দুর্ভিক্ষ হয়েছিল, ডাস্টবিনের খাবার কুকুর এবং মানুষ কারাকারি করে খেয়েছিল, মানুষের বডি মানুষ খেয়েছে। সেরকম একটা দেশের দায়িত্ব দিয়ে জিয়াউর রহমান এই ধানের শীষ প্রতীক নিয়ে প্রেসিডেন্ট হয়ে মাত্র 2 বছরের মাথায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন নাই, বাংলাদেশকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেছিলেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধানের শীষ প্রতীক দিয়ে স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে সংসদীয় গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন এবং সারা বিশ্বে বাংলাদেশকে উদীয়মান বাঘ, ইংরেজিকে যাতে বলা হয় ইমার্জিং টাইগার হিসাবে তিনি বাংলাদেশকে পরিচিত করেছিলেন। সকলের জন্য ডাল ভাত কর্মসূচি দিয়ে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই ধানের শীষ প্রতীক আজকে তাদেরই সন্তান তারেক রহমানের হাতে। তারেক রহমান আজকে সেই ধানের শীষ প্রতীক আমাকে আমার হাতে তুলে দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তারেক রহমান বাংলাদেশে নেমেই তিনি যে কথা বলেছেন, এই বাংলাদেশ নিয়ে তার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার সাথে আমি আমার এই চির অবহেলিত গারো পাহাড়ের পাদদেশের সেই হালুয়াঘাট ধোবাউড়াকে সংযুক্ত করতে চাই। সেই পরিকল্পনার আলোকে আমি আমার এই চির অবহেলিত হালুয়াঘাট ধোবাউড়াকে আমি সাজাতে চাই। বন্ধুগণ, তারেক রহমান বলেছেন আপনারা গিয়ে আমার সালাম দিবেন মানুষের কাছে, ধানের শীষে ভোট চাইবেন। ধানের শীষে শুধু ভোট চাইলেই চলবে না, ধানের শীষে মানুষ কেন ভোট দিবে সেটাও মানুষকে বলতে হবে। কারণ বিএনপি সেই দল যে বিএনপি কিছু জনগণকে দিতে চায়, জনগণের কাছে পেতে চায় না। জনগণের ভোট দিয়ে বিএনপি ঘুমাতে চায় না, জনগণের ভোট দিয়ে বিএনপি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায়। সেই জন্য আজকে ধানের শীষ জনগণের প্রতীক হয়ে আজকে আমাদের সামনে, আমরা আপনাদের সামনে আবির্ভূত হয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের এই বিশাল জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ হচ্ছেন আপনারা, যারা গ্রামে বসবাস করেন, তাদেরকে প্রান্তিক জনগোষ্ঠী বলা হয়। এই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে কৃষক। এই কৃষক ধান উৎপাদন করে, সেই ধান থেকে চাল হয়, সেই চাল থেকে ভাত খেয়ে আমরা মোটামুটি খেয়ে পড়ে বেঁচে আছি। কিন্তু যারা এই ধান উৎপাদন করেন তাদের অবস্থা কিন্তু ভালো নয়। স্বাধীনতার 54 বছরে তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় নাই। এই ধান বিক্রি করে তারা যে লাভ পান, সামান্য যে যৎসামান্য লাভ হয়, সেই লাভ দিয়ে তারা 6 মাসও চলতে পারে না। তারা সংসার চালাতে গিয়ে সেই কৃষক কার্ডের প্রত্যেকটা কৃষকের ছবি থাকবে, পাশে দেখেন একটা সিমের মতো আছে, সেই সিমে আপনাদের সকল তথ্য থাকবে, আপনার নাম কি, আপনার জমির পরিমাণ কত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনয়নপ্রাপ্ত ময়মনসিংহ 1 আসনে দুবড় হালুয়াঘাট আসনে বিএনপি যাই হোক, আমি 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দেব। এই যে কৃষক কার্ডের মাধ্যমে আমরা এই সাধারণ কৃষকদেরকে আপনার কিছু সহযোগিতা করতে চাই 5 থেকে 7 বছর। আমরা মনে করি এই প্রান্তিক কৃষকদেরকে যদি এই কার্ডের মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারি তাহলে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা আপনারা তো 2টি ফসল উৎপাদন করেন, তাই না? একটি ফসলের যদি আমরা সার, বীজ, কীটনাশক এগুলো যদি আমরা দিয়ে দিই কৃষকদেরকে, ভর্তুকি হিসাবে দিয়ে দিলাম, তাহলে সেই জমির ফসল উৎপাদন করে তারা যে অর্থের সঞ্চয় করতে পারবে, সেই অর্থ দিয়ে তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে, করতে পারবে। এবং একই সাথে এই ধান বিক্রি করার সময় আপনারা যখন যান তখন 40 কেজি ধান বিক্রি করতে গিয়ে কত 42 কেজি নিতে হয় নাকি, 43 কেজি নিতে হয় নাকি? হ্যাঁ, 43 কেজি 200 নিতে হয়। সেটাও তারেক রহমান সাহেব বন্ধ করে দিতে চান। কিভাবে? প্রত্যেকটা ইউনিয়নের একটি করে বাজারে সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলা হবে। সেই সরকারি ধান ক্রয় কেন্দ্রে আপনারা গিয়ে এইটা 40 কেজি ধান 40 কেজি বিক্রি করবেন সরকারের নিয়মে, সরকারের রেটে বিক্রি করবেন। এবং কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, ধান ওঠার সাথে সাথেই আপনাদের কাছ থেকে কম টাকায় কিনে সরকারের কাছে বেশি টাকায় বিক্রি করে। এই মধ্যসত্ত্ব ভোগীদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে তারেক রহমান এই ব্যবস্থাটি গ্রহণ করেছেন। আসেন, প্রত্যেকটা পরিবার আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা দিশেহারা, নুন আনতে তাদের পান্তা ফুরায়। এই কারণে তারেক রহমান প্রত্যেকটা পরিবারকে কিছু সহযোগিতা করতে চান। যদি আপনারা ধানের শীষে ভোট দেন, যদি আপনারা ধানের শীষে ভোট দেন, তাহলে তারেক রহমানের সরকার আগামী দিনে প্রত্যেকটা পরিবারের মহিলা যারা আমাদের মা বোন আছেন, আপনার আমাদের চাচি বা আপনাদের স্ত্রী যারা আছেন, তাদের নামে এই ধরনের একটা ফ্যামিলি কার্ড প্রদান করবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের চাল, ডাল, তেল, চিনি, লবণের একটি অংশ এই পরিবারকে তারেক রহমানের সরকার, ধানের শীষের সরকার বিনামূল্যে সেটা প্রদান করবে। দিতে পারলে আমরা খুশি হতাম, কিন্তু দেশের যে অর্থনীতির অবস্থা খারাপ, এক্ষেত্রে পুরো খাদ্যদ্রব্য সহায়তা একটা পরিবারকে দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। আমরা আস্তে আস্তে এটা বাড়াবো যদি আপনারা ধানের শীষে ভোট দেন। আসেন, এই পরিবারে যদি কোনো শিক্ষিত যুবক থাকে তাকে আমরা 1 বছরের জন্য বেকার ভাতা দিব, যাতে সে বেকার ভাতার উপরে নিজে ভরণ পোষণ ঠিক করে সেজন্য চাকরি খুঁজে নিতে পারে। বলবেন এত চাকরি কোথা থেকে আসবে? বিএনপি ক্ষমতায় আসার 18 মাসের মধ্যে আমরা নতুন 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব, যার মাধ্যমে এই বেকার তরুণ, শিক্ষিত তরুণ সেই চাকরির খোঁজ পাবে। অথবা আমাদের এই অর্ধশিক্ষিত এবং স্বশিক্ষিত তরুণরা তাদের কর্মসংস্থান খুঁজে পাবে। আসেন, আমাদের হালুয়াঘাট আলোর নিচে অন্ধকার, এই ধোবাউড়া আলোর নিচে বছর পরেও কেন আমরা এই কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাব? আপনি খুঁজতে চাই, উত্তর খুঁজে পাবেন না। ইতিমধ্যে আপনারা শুনেছেন 22 শিমুল থেকে স্বদেশী ইউপি পরিবেশন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের যে রাস্তা, ইতিমধ্যে আমি তদবির করে সুপারিশ করে, আমাদের শ্রমিক চেয়ারম্যান সাহেব এখানে সাক্ষী আছেন, সুপারিশ করে সেটা আমরা 5 কিলোমিটার কার্পেটিং করার ব্যবস্থা করেছি। এবং সেটা রয়েছে সরচাপুর যে বাজার, সেই বাজারে যে জামি মসজিদ ইতিমধ্যে 10 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে, তার উন্নয়নের জন্য সেটা আমরা করবো। দক্ষিণ ইটাখোলা চৌরাস্তা থেকে 22 শিমুল বাজার রাস্তা যে উন্নয়ন, সেটার কাজও আমরা গ্রহণ করেছি। এই রাস্তা যে উন্নয়ন করেছি, এটাও আমরা ইনশাল্লাহ, আমি এমপি শপথ দেওয়ার 6 মাসের মধ্যে এই কাজ শুরু হবে। তাহলে সবকিছু শর্ত হচ্ছে ধানের শীষ। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, ক্ষমতায় যাবে বিএনপি, আর আমাদের এলাকার ধানের শীষের এমপি যদি থাকে, তাহলে তো ব্যাটে বলে মিলবে নাকি? ব্যাটে বলে মিললে কি হয়? ছক্কা দিলে সেঞ্চুরি করে দেবে। তাহলে সেই সেঞ্চুরিকে আপনারা করতে চান না? তাহলে আসেন, আমরা ধানের শীষে ভোট দিয়ে সেই সেঞ্চুরি করি এবং আমার এই চির অবহেলিত এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করি। সময় খুব কম, দীর্ঘ বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, নামাজ শুরু হয়ে যাবে। আমি শুধু শেষটুকু বলতে চাই, সারা জীবন আমি রাজনীতি করেছি, এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। যদি আমি ব্যবসা করতাম, আমার এই যে ভাই আছেন, খালাতো ভাই বড় একজন ব্যবসায়ী, তার মতো এই যে আরেক মামাতো ভাই, তাদের মতো বড় ব্যবসায়ী হতে পারতাম। যদি আমি চাকরি করতাম, হয়তোবা বড় চাকরিজীবী হতে পারতাম। যদি আমি বিদেশে থাকতাম, আমার ছোট ভাই বিদেশে থাকে, তার মধ্যে হয়তো বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম।
সেগুলোর সম্ভাবনা থাকা সত্ত্বেও সেগুলো ত্যাগ করে শহীদ জিয়ার রাজনীতির প্রেমে পড়ে আমি আজকে আপনাদের মধ্যে আটকা পড়ে আছি। এই আটকা পড়ে আমি মনে করি যে আমার জীবনের সফলতা হচ্ছে ওই জায়গাতে আমি আপনাদের জন্য রাজনীতি করি। আমার রাজনীতিক জীবনের পূর্ণতা আসতে পারে আগামী 12ই ফেব্রুয়ারি যদি আপনারা ধানের শীষে ভোট দেন। আমি বলি আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন, আমি আজকে মাগরিবের নামাজের সময় হাত উঁচু করে আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, মৃত্যুর রাত পর্যন্ত আমি আপনাদের জীবনে পূর্ণতা আনার জন্য আমার জীবন উৎসর্গ করব। আমার মা নেই, বাবা নেই, চাচা নেই, ফুপু নেই, আমি একজন এতিম। এতিমেও তো হক আছে নাকি? তারা জীবিত থাকলে আপনাদের কাছে আসতেন না ভোট চাওয়ার জন্য? আজকে তো তারা আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন। আমি আজকে আমার অভিভাবকের দায়িত্ব আমি আপনাদেরকে দিতে চাই। আপনাদের সন্তান যদি নির্বাচন করতো, আপনারা তাদের জন্য খাটতেন না, ভাবতেন না? আমি আজকে আপনাদেরকে আমার বাবা চাচার আসনে বসাতে চাই। আপনারা আমার বাবা চাচা ভাই হয়ে আপনারা আমার জন্য দয়া করে ভোট চাইবেন, এবং ভোট চাইলেই হবে না, ভোটটা বাক্সে ভরতে হবে, অর্থাৎ ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে যেতে হবে। আজকে বলতে চাই, আমাকে শুধু এমপি বানানোর জন্য নয়, আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। এই ঘটাবো, এই যে কৃষক কার্ড, এই যে ফ্যামিলি কার্ড, এটার জন্য আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষ ছাড়া কি এই কার্ড আসবে? এই উন্নয়ন হবে? আর যদি না হয় তাহলে আসুন আমরা এবার যে সুযোগ এসেছে সেই সুযোগের জন্য সদ্ব্যবহার করি, ধানের শীষে ভোট দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাই এবং এলাকার উন্নয়ন ঘটাই। আমি বলি, আমি আপনাদেরই সন্তান। আপনারা যদি আমার জন্য হাঁটু পরিমাণ পানিতে নামেন, আমি আপনাদের জন্য গড়া পরিমাণ পানিতে নামতে রাজি আছি। আপনাদের সুযোগে আপনাদেরকে কখনো ছেড়ে যায়নি। জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি, আপনারাই আমাকে আশ্রয় দিয়েছেন। আমার মুক্তির জন্য আপনারাই রাতে রাতে এখানে আন্দোলন করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। 3.5 মাস জেলে থেকেছি, আপনারা কেউ আমার জন্য রোজা রেখেছেন, কেউ কোরআন খতম দিয়েছেন, কেউ নফল নামাজ পড়েছেন, কেউ আল্লাহর কাছে দোয়া করেছেন, কেউ রাজপথে আন্দোলন করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে আমি বলতে চাই, আমি আজকে এতিম হয়ে আমার জীবনের রাজনীতির জীবনের পূর্ণতার জন্য আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন, আমার জন্য নয়, আপনার নিজের জন্য। আমি বলছি, আমি এমপি হলে আমি একা হব না, আপনারাও এমপি হবেন, আপনাদের হাতে ক্ষমতা থাকবে। প্রতি 100 দিনে আমি আপনাদের কাছে জবাবদিহি করব। আমি হালুয়াঘাট ধোবাউড়ায় পিপলস পার্লামেন্ট জনগণের সংসদ বসাবো, সেই সংসদের সদস্য হবেন আপনারা। সেখানে বসে আপনারা আমার চোখে চোখ রেখে আমার কোন কাজ কি খারাপ সেটা আমাকে ধরিয়ে দিবেন। তাতে আমি নিজেকে শুদ্ধ নিয়ে আমি সামনের দিকে ভালো করে চলার চেষ্টা করব, এবং একই সাথে আপনাদের এলাকার উন্নয়ন পরিকল্পনা আপনাদের কাছ থেকে গ্রহণ করব, আপনাদের মাধ্যমে সেটা বাস্তবায়ন ঘটাবো। আমি শহীদ জিয়া সেই জনগণের যে গণতন্ত্র, সেটা আমি গারো পাহাড়ের পাদদেশে আপনাদের মাধ্যমে আমি চর্চা করতে চাই, যাতে করে সারা বাংলাদেশ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এইখানে গণতন্ত্রের কিভাবে উত্থান ঘটছে, উন্নয়নের কিভাবে উত্থান ঘটছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার কোনো আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার যদি কোনো ব্যবহারে আপনাদের মন খারাপ হয়ে থাকে, আমি করজোরে আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার আচরণের কারণে ধানের শীষের প্রতি ধানের শীষ থেকে আপনারা মুখ ফিরিয়ে নেবেন না। কারণ ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক, অগ্রগতির প্রতীক। ধানের শীষকে বিজয়ী করুন, আপনার নিজের ভাগ্য নিজে গড়ুন, এলাকার উন্নয়নের স্বার্থে নিজের অবদান রাখুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আরেকটি কথা, নির্বাচনের আগে হয়তো আপনাদের সাথে আর দেখা হবে না। আপনারা ভোটের দিন ভোরবেলা ভোট দিতে যাবেন। ভোট কেন্দ্রের দরজা খোলার সাথে সাথে নিজের ভোট দিয়ে পাড়া প্রতিবেশী কে বাদ থাকলো তাদেরকে ডেকে নিয়ে এসে ভোট দেওয়ানোর ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ জয়ের মালা আপনাদের গলায় পড়বে, সেটাই আমি আশা করি। সকলকে ধন্যবাদ।